আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় সমর্পণের বদলে কেন সংঘাতের পথ বেছে নিতে পারে ইরান? ইরানের পক্ষে যুদ্ধে এলো রাশিয়া চীনের যুদ্ধজাহাজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু। যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্র ইরানের ফলপ্রসূ আলোচনা চায় তুরস্ক। গোপন হত্যা চেষ্টা, কেলেঙ্কারি, ৪ বছর যুদ্ধের পরও কিভাবে টিকে আছেন জেলেন্সকি? দফায় দফায় জিজ্ঞাসাবাদ, ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান কেন কোনো ধরনের আপোষ বা সমর্পণের পথে না গিয়ে ক্রমশ আরও কঠোর বা সংঘাতময় একটি কৌশলগত অবস্থান বেছে নিচ্ছে? আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক এবং ভূকৌশলগত হিসাবনিকাশ, যা রাতারাতি তৈরি হয়নি। প্রথমত, ইরানের নীতি নির্ধারকরা বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের চাপের কাছে একবার মাথা নত করলে বা কৌশলগত ছাড় দিলে সেটি তাদের দুর্বলতা হিসেবে গণ্য হবে এবং এর ফলে পশ্চিমা বিশ্ব আরও বড় ধরনের দাবি নিয়ে হাজির হবে। গত কয়েক দশক ধরে ইরান পশ্চিমা বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধের মধ্যে দিয়ে নিজেদের টিকিয়ে রাখার যে মডেল তৈরি করেছে, তারা একে রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধমূলক অর্থনীতি বলে আখ্যা দেয়। এই দীর্ঘ সময়ে তারা নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্রদের একটি শক্ত বলয় গড়ে তুলেছে, যার কারণে তারা মনে করে যে এখন পিছিয়ে আসার অর্থ হল গত কয়েক দশকের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দেওয়া। অন্যদিকে বর্তমান বহুমুখী বিশ্বব্যবস্থায় ইরান আর আগের মতো একা নয়। তারা এশিয়া এবং অন্যান্য অঞ্চলের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা পশ্চিমা চাপের বিপরীতে একটি শক্তিশালী বিকল্প ব্যবস্থা দেখতে পাচ্ছে। বিশেষ করে ব্রিক্স বা ব্রিক্সের অন্যান্য সদস্য এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো জোটে ইরানের অন্তর্ভুক্তি তাদের এই আত্মবিশ্বাস জুগিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের স্নায়ুযুদ্ধে তারা আন্তর্জাতিক অঙ্গনে একেবারে কোণঠাসা হয়ে পড়বে না। এছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় সেখানে জাতীয়তাবোধ এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি অত্যন্ত আবেগপূর্ণ একটি জায়গা দখল করে আছে। যে কোনো ধরনের আপোষকে সেখানে জাতীয় মর্যাদাহানিকর হিসেবে দেখা হতে পারে, যা অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইরানের পক্ষে ভূরাজনৈতিক মেরুকরণের এই পর্যায়ে আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর হল কৌশলগত মিত্র হিসাবে রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজের উপস্থিতি এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন বার্তার জন্ম দিয়েছে। যখন কোনো অঞ্চলে এমন দুটি বৃহৎ পরাশক্তির নৌবাহিনীর উপস্থিতি দেখা যায়, তখন সেটি আর কেবল একটি সাধারণ মহড়া বা রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হয়ে ওঠে পশ্চিমা বিশ্বের প্রতি একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা। রাশিয়া ও চীন মূলত এই যৌথ উপস্থিতির মাধ্যমে প্রমাণ করতে চাইছে যে বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন হয়তো শেষ হয়ে আসছে এবং তারা তাদের মিত্রদের সুরক্ষায় যে কোনো সময়ে পাশে দাঁড়াতে প্রস্তুত। এই যৌথ নৌ তৎপরতার পাশাপাশি যে উন্নত প্রযুক্তিগত মহড়া বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার যে প্রদর্শন চলছে, সেটি প্রমাণ করে যে এই দেশগুলো তাদের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা যে কোনো বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। চীনের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বিশাল অর্থনীতির জ্বালানি চাহিদার একটি বড় অংশ আসে এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের স্থিতিশীলতা এবং তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা চীনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে রাশিয়ার কথা যদি বলি, বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের প্রভাব ধরে রাখা এবং পশ্চিমা দেশগুলোকে এক ধরনের কৌশলগত চাপে রাখার জন্য ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির পাশে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত লাভজনক একটি পদক্ষেপ। এই তিন দেশের, রাশিয়া, চীন এবং ইরানের যে অঘোষিত কৌশলগত জোট গড়ে উঠছে, বিশ্লেষকরা একে একটি নতুন ইস্টার্ন ব্লক বা পূর্বাঞ্চলীয় বলয় হিসাবে দেখছেন, যা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিকে সম্পূর্ণ নতুন একটি রূপ দিতে পারে।
শুধু নৌ উপস্থিতিই নয়, রাডার ফ্রিকোয়েন্সি, আধুনিক স্যাটেলাইট ট্র্যাকিং এবং উন্নত ব্যালিস্টিক প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে তারা এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করছে যা ভেদ করা যে কারোর জন্যই অত্যন্ত কঠিন একটি কাজ হতে পারে। এই পুরো বিষয়টি বিশ্ব অর্থনীতি এবং গ্লোবাল সাপ্লাই চেনের উপরও বিশাল প্রভাব ফেলছে, কারণ হরমুজ প্রণালী বা সংলগ্ন সাগরগুলো দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল এবং বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। এই অঞ্চলে যদি কোনো পরাশক্তির সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তবে সেটি পুরো বিশ্বের অর্থনীতির সমীকরণ বদলে দেবে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার মধ্যেই তুরস্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিন্নধর্মী অবস্থান গ্রহণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলে তারা কোনো ধরনের নতুন সংঘাত দেখতে চায় না, বরং যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। তুরস্কের এই অবস্থানের পেছনে তাদের নিজস্ব গভীর ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ রয়েছে। ভৌগোলিকভাবে তুরস্ক এমন একটি জায়গায় অবস্থিত যাকে বলা হয় ইউরোপ এবং এশিয়ার প্রবেশদ্বার। একদিকে তারা ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের মিত্র, অন্যদিকে আবার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী ইরানের সঙ্গে তাদের ব্যাপক অর্থনৈতিক এবং সীমান্ত সম্পর্ক রয়েছে। যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো ধরনের সরাসরি সংঘাত শুরু হয়, তবে তার সবচেয়ে বড় প্রভাব বা নেতিবাচক ঢেউ গিয়ে পড়বে তুরস্কের উপর। তুরস্ক বর্তমানে এমনিতেই একটি জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তাদের মূল্যস্ফীতি এবং অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনাকে স্থিতিশীল করতে সরকারকে ব্যাপক বেগ পেতে হচ্ছে। এই অবস্থায় যদি তাদের দোরগোড়ায় কোনো সংঘাত শুরু হয়, তবে জ্বালানির দাম আকাশচুম্বী হবে, আন্তর্জাতিক বাণিজ্যে বাধা আসবে এবং নতুন করে উদ্বাস্তু সংকটের সৃষ্টি হতে পারে, যা তুরস্কের অর্থনীতির জন্য একটি বিপর্যয় ডেকে আনবে। প্রেসিডেন্ট এরদোগান অত্যন্ত চতুরতার সঙ্গে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন। তিনি চাইছেন নিজেকে এবং তার দেশ তুরস্ককে একটি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে। এর আগে আমরা দেখেছি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি বা গ্রেইন ডিল করার ক্ষেত্রে তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক একই মডেলে তারা এখন চাইছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে, সেখানে একটি কূটনৈতিক সেতুবন্ধন তৈরি করতে। তুরস্ক বিশ্বাস করে যে শক্তির মহড়া দিয়ে বা সামরিক চাপ প্রয়োগ করে কোনো স্থায়ী সমাধান আনা সম্ভব নয়, বরং আলোচনার টেবিলেই কেবল দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা যেতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ৪ বছরের দীর্ঘ লড়াই, অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ, গুপ্তচর বৃত্তির কারণে তৈরি হওয়া গুরুতর নিরাপত্তা ঝুঁকি এবং প্রশাসনিক বিভিন্ন সংকটের পরও তার টিকে থাকার বিষয়টি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এক অভাবনীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। যখন থেকে এই দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে, তখন থেকেই জেলেন্সকিকে প্রতিনিয়ত শুধুমাত্র বহিরাগত শক্তির বিরুদ্ধেই নয়, বরং নিজের দেশের ভেতরের নানা ধরনের জটিল পরিস্থিতি ও কেলেঙ্কারির বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশে রাষ্ট্র পরিচালনা করা কতটা কঠিন তা ইউক্রেনের বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়। প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগগুলো যখনই সামনে এসেছে, জেলেন্সকি অত্যন্ত কঠোর হাতে সেগুলো দমনের চেষ্টা করেছেন। এমনকি নিজের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যদেরও বরখাস্ত করতে তিনি পিছু পহননি। এই যে অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান, এটি তাকে পশ্চিমা মিত্রদের কাছে একটি পরিষ্কার বার্তা দিতে সাহায্য করেছে যে ইউক্রেন সুশাসন এবং স্বচ্ছতার বিষয়ে আপোষহীন, যা তাদের জন্য আন্তর্জাতিক আর্থিক এবং কৌশলগত সহায়তা নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হল অসংখ্যবার তার উপর আসা গুরুতর নিরাপত্তা ঝুঁকি এবং আন্তর্জাতিক মিডিয়াতে আলোচিত নানা ধরনের থ্রেট থাকা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে পালাননি, বরং অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের নিরাপত্তা বলয় বজায় রেখে বিশ্ব নেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন। তার এই টিকে থাকার পেছনের সবচেয়ে বড় অস্ত্র হল তার অসাধারণ জনসংযোগ বা কমিউনিকেশন স্কিল। তিনি খুব ভালোভাবে জানেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে নিজের দেশের মানুষের মনোবল চাঙ্গা রাখতে হয় এবং একই সঙ্গে বৈশ্বিক সহানুভূতি নিজেদের পক্ষে ধরে রাখতে হয়। তিনি বিভিন্ন দেশের পার্লামেন্টে ভার্চুয়ালি ভাষণ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আবেগপূর্ণ আবেদন রেখে ইউক্রেনের বিষয়টিকে বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে সক্ষম হয়েছেন। ব্রিটিশ রাজ পরিবারের একটি খবর বেশ আলোড়ন তুলেছে, যেখানে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর অবশেষে ছাড়া পেয়েছেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু,
যা পশ্চিমা বিশ্বের আইনি প্রক্রিয়া এবং জবাবদিহিতার একটি অনন্য দৃষ্টান্ত হিসাবে সামনে এসেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে একটি দেশের বিচার ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা যখন শক্তিশালী হয়, তখন পদবি বা রাজপরিবারের সদস্য হওয়াটাও কোনো আইনি ছাড় পাওয়ার নিশ্চয়তা দেয় না। প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে এর আগে থেকেই পশ্চিমা গণমাধ্যমে নানা ধরনের বিতর্ক এবং আইনি তদন্তের কথা শোনা যাচ্ছিল, যার কারণে তিনি রাজপরিবারের অনেক আনুষ্ঠানিক দায়িত্ব থেকেও সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটি এমন একটি সময়ে ঘটল যখন রাজা চার্লস ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তি নতুন করে সাজানোর এবং এটিকে আরও বেশি আধুনিক ও স্বচ্ছ করার জন্য কাজ করে যাচ্ছেন। 12 ঘণ্টার এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ কোনো সাধারণ বিষয় নয়। এর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তারা অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিটি তথ্য, প্রমাণ এবং অতীতের বিভিন্ন ঘটনার যোগসূত্র যাচাই করার চেষ্টা করেছেন। পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করছে, কারণ এটি শুধুমাত্র একজন ব্যক্তির আইনি বিষয় নয়, বরং এটি একটি শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ মানুষের একটি আস্থার সম্পর্ক। যখন এমন উচ্চপদস্থ কাউকে আইনের মুখোমুখি হতে হয়, তখন সাধারণ নাগরিকদের কাছে এই বার্তা পৌঁছায় যে আইনের চোখে সবাই সমান। রাজপরিবার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে এবং তারা পুরো আইনি প্রক্রিয়াকে তার নিজস্ব গতিতে চলার সুযোগ দিচ্ছে, যা প্রমাণ করে যে তারা কোনোভাবেই বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চায় না।